আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি সায়েন্স কেয়ারের ইংরেজি বেসিক গ্রামারের আরও একটি ক্লাসে। বিগত দুইটা ক্লাসে আমরা নাউন এবং প্রোনাউন নিয়ে ইনডেপথ আলোচনা করার চেষ্টা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাডজেক্টিভ টপিকটা নিয়ে একটু বিশদভাবে জানার চেষ্টা করব। দেখুন, এইচএসসি ইন্টারমিডিয়েটের যেই ইংরেজি গ্রামারের যে টপিকগুলো আছে তার মধ্যে একটা টপিকের নাম হচ্ছে মডিফায়ার। স্টুডেন্টরা এই মডিফায়ার টপিকটা যখন সলভ করতে যায়, অনেকেই ঠিক মতো বুঝতে পারে না, অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হয়, আবার অনেকের কাছে সহজও মনে হয়। তো যাদের কাছে একটু দুর্বোধ্য মনে হয় বা এলিমেন্টগুলো ঠিক মতো মনে রাখতে পারে না, বিকজ তাদের এই ট্যাকটিক বা স্ট্র্যাটেজিটা একটু ভুল থাকে। কারণ মডিফায়ার শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, মডিফায়ার মানে হচ্ছে যে মডিফাই করে। মডিফাই বলতে আমাদের যেই সেন্টেন্সের বিভিন্ন যেই পার্টগুলো থাকে, অর্থাৎ পার্টস অফ স্পিচগুলো থাকে, তাদেরকে মডিফাই করতে বলা হয়। যেমন নাউনকে মডিফাই করতে বলা হয়, ভার্বকে মডিফাই করতে বলা হয়। এখন আমাদের বুঝতে হবে যে নাউনকে মডিফাই করে তাকে আমরা কি বলি। যে নাউনকে মডিফাই করে তাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলি। নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে, যে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা অ্যাডভার্বকে মডিফাই করে, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং আপনাকে যদি মডিফায়ার টপিকটা বুঝতে হয় বা ঠিক মতো পারতে হয়, আপনাকে মডিফায়ার টপিক থেকে পড়াশোনা শুরু করলে হবে না। আপনাকে পড়াশোনা শুরু করতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলার একদম বেসিক জায়গা থেকে। সেই আহ, সেই জন্যই আমরা আজকে এই ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যে আপনারা একদম অ্যাডজেক্টিভের আদ্যপান্ত সবকিছু বুঝতে পারবেন। এই ক্লাসটাকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি, যেখানে অ্যাডজেক্টিভের বিভিন্ন ক্লাসিফিকেশন, আমি বেশ কিছু আহ, সহজ সহজ জিনিস, তারপরে বিগত বছরগুলোতে অ্যাডমিশনে আসা প্রশ্ন, এবং তার সাথে কয়েকটা দুর্বোধ্য জিনিস, একটু কনফিউজিং জিনিস, এইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন, আমরা যদি অ্যাডজেক্টিভের একটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন দাঁড় করাই, তাহলে অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড। কোয়ালিফাইং ওয়ার্ড কি? যেই ওয়ার্ড দ্বারা আমরা, দেখেন এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এর আগে আমরা দুইটা ক্লাসে শিখেছি হচ্ছে নাউন এবং প্রোনাউন। নাউন হচ্ছে কোনো কিছু নামকে বোঝানো হয়, এবং প্রোনাউন হচ্ছে যা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। তো নাউন এবং প্রোনাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য, মানে এক্সট্রা ইনফরমেশন কেউ দেয়, এক্সট্রা ইনফরমেশন, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ছোটবেলা থেকে আমরা যখন অ্যাডজেক্টিভের সংজ্ঞায়ন করি বা সংজ্ঞা পড়ি, তখন আমরা এইভাবে বলি যে অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি যে যে ওয়ার্ড বা যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউন সম্পর্কে, বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে হয়। তবে আমি সাজেস্ট করব জাস্ট সিম্পল এইভাবে হচ্ছে আপনার মনে রাখতে, যে যেই ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়, বা যেই ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনকে মডিফাই করা হয়, তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আপনাকে বুঝতে হবে যে মডিফাই, মডিফাই থেকে কিন্তু মডিফায়ার এসেছে। সুতরাং মডিফাই কাকে করছি আমরা? নাউন এবং প্রোনাউনকে। তাহলে আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে নাউন এবং প্রোনাউন দুইটা গেল। বাদ বাকি আর যারা আছে, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ইভেন একটা সেন্টেন্সকেও মডিফাই করা যায়। তো নাউন প্রোনাউন ব্যতীত বাদবাকি সবাইকে মডিফাই করার দায়িত্ব হচ্ছে অ্যাডভার্বের। আর শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করার দায়িত্ব হচ্ছে অ্যাডজেক্টিভের। তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অনেকটাই কিন্তু আমাদের এই বেসিক জায়গার যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে সেন্টেন্সে সাধারণত অ্যাডজেক্টিভটা বসতে পারে কোথায়। দেখুন, সেন্টেন্সে সাধারণত অ্যাডজেক্টিভ দুইটি পজিশনে বসতে পারে। ঠিক আছে? একটা হলো নাউনের পূর্বে, আর একটা হচ্ছে লিঙ্ক ইন ভার্বের পরে। এখন আপনাদের তাহলে লিঙ্ক ইন ভার্ব কি সেটা আগে জানতে হবে। তার আগে আমরা দেখি নাউনের পূর্বে কোন অ্যাডজেক্টিভ গুলো বসে। যেমন আমরা নর্মালি ডে টু ডে লাইফে আমরা কিভাবে হচ্ছে অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। যদি আমি একটা বাক্য লিখি যে হি ইজ আ ড্যাশ বয়, এখন দেখুন আমাদের মডিফায়ারের প্রশ্ন কিন্তু এইভাবে আসে যে এই যে বয় নাউনটা, এই নাউনটাকে মডিফাই করো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তাহলে আমরা এখানে বলতে পারি হি ইজ আ গুড বয়, হি ইজ আ ব্যাড বয়। ঠিক আছে? এরকম হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়। তাহলে এই যে গুড, ব্যাড, ব্রিলিয়ান্ট, এই প্রত্যেকটা শব্দ এই বয় নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে আমাদেরকে। সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ দুইটা পজিশনে বসতে পারে। একটা হচ্ছে নাউনের পূর্বে, এই যে নাউনের পূর্বে, এইটা হচ্ছে, এটার একটা নাম আছে, নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভ গুলো বসে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা আমরা দেখছি লিঙ্ক ইন ভার্বের পরে। তাহলে আমাদের এখন প্রথমে জানতে হবে লিঙ্ক ইন ভার্বটা আসলে কি। দেখেন, ভার্ব বলতে মূলত আমরা বুঝি, ভার্ব মানে হচ্ছে যেটা দ্বারা কোনো একটা অ্যাকশন বোঝায়, কোনো একটা ক্রিয়া বোঝায়, কোনো একটা কাজ করা বোঝায়।
কিন্তু সবগুলা ভার্ব কিন্তু আবার অ্যাকশন ভার্ব না, মানে সবগুলা ভার্ব দ্বারা কিন্তু কাজ করা বোঝায় না। যেমন দেখেন, আমি যদি বলি হি হি রিডস দ্য বুক রেগুলারলি, তাহলে এইখানে যেটা ঘটছে, হি রিডস দ্য বুক রেগুলারলি, সে নিয়মিত বইটি পড়ে। তাহলে এই যে রিডস, এইটা হচ্ছে আমাদের ভার্ব। এখন দেখুন তো, এই যে রিডস, এটা কি একটা কাজ করা বোঝাচ্ছে না? রিড তো একটা মানে পড়া, এটা তো একটা ক্রিয়া, ঠিক আছে? অন্যদিকে আমি যদি বলি হি ইজ মাই ফ্রেন্ড, অথবা ইউ লুক গুড, অথবা ইউ লুক হ্যান্ডসাম, বা ইট টেস্টস গুড, এই যে প্রত্যেকটা ভার্ব, লুক, টেস্ট, ইজ, এই প্রত্যেকটা ভার্ব দেখেন তো কোনো কাজ করা বোঝাচ্ছে কিনা। এখানে কিন্তু এই লুক, লুক মানে কিন্তু দেখা না, এই লুক মানে কিন্তু দেখাচ্ছে যে তোমাকে ভালো দেখাচ্ছে। যদি অ্যাকশন ভার্ব হতে হয়, মানে একটা কাজ করা বোঝাইতে হয়, তাহলে এখানে দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এক, সেটা টাইম কনজিউমিং কিনা। দ্বিতীয়, সেটা এনার্জি কনজিউমিং কিনা, মানে সেটা দ্বারা আপনার টাইমটা মানে স্পেন্ড হচ্ছে কিনা, টাইমটা ফুরাচ্ছে কিনা। আর হচ্ছে আপনার এনার্জি, আপনার শক্তিটা ক্ষয় হচ্ছে কিনা। যেমন হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে, বইটি পড়তে কিন্তু তার টাইমও ফুরাচ্ছে, আবার তার শক্তিও ব্যয় হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। অন্যদিকে ইউ লুক গুড, তোমাকে ভালো দেখাচ্ছে, তোমাকে ভালো দেখাচ্ছে, এটা তো কোনো অ্যাকশন ভার্ব না। দেখেন এখানে কিন্তু কোনো এনার্জি কনজিউমিং বা টাইম কনজিউমিং কোনো ব্যাপার নাই। ইট টেস্ট গুড, এটা স্বাদ ভালো, বা এটা খেতে ভালো লাগছে, তো এইটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব না। অন্যদিকে হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এই ইজ দ্বারাও কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, যার দ্বারা টাইম বা এনার্জি কনজিউম হয়। তাহলে এই যে প্রত্যেকটা ভার্ব, এই প্রত্যেকটা ভার্বের কাজ হচ্ছে এই সাবজেক্টের সাথে এই অবজেক্টকে লিঙ্ক করে দেয়া, এই সাবজেক্টের সাথে এই অবজেক্টকে লিঙ্ক করে দেওয়া। যেমন দেখেন, এই হি আর এই মাই ফ্রেন্ড, এই দুটা কিন্তু একই পার্সন, সুতরাং এই দুটাকে লিঙ্ক করে দেওয়ার কাজটা করছে হচ্ছে ইজ। তাহলে এই যে ভার্বগুলা, এই ভার্বগুলাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা দেখলাম যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। যেমন আফরিন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন, তার পূর্বে বসে ব্রিলিয়ান্ট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অন্যদিকে ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে বলতে হচ্ছে স্পেসিফিক্যালি লিঙ্কিং ভার্বের পরে বসে। তাহলে শি ইজ টল, এই যে ইজ, এটা লিঙ্কিং ভার্ব, আর পরে টল, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যে সমস্ত অ্যাডজেক্টিভ বসে তাদেরকে আমরা বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো আসলে অ্যাডমিশনের পরীক্ষাতে এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু একাডেমিক এইচএসসির ইয়েতে অতটা ইম্পর্টেন্ট না। এখন আমরা বেশ কিছু লিঙ্কিং ভার্বের এখানে আপনাদের তালিকা দিয়ে দিয়েছি, এইগুলো একটু দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যেমন বিকাম, রিমেইন, রিমেম্বার, সিম, সাউন্ড, টার্ন, লুক, স্মেল, গ্রো, গেট, স্টে, প্রুভ, এগুলো সবই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে লিঙ্কিং ভার্বে আমরা এখানে একটু ব্যাখ্যা দিয়ে রাখছি, লিঙ্কিং ভার্ব ডু নট শো অ্যাকশন, কোনো অ্যাকশন বোঝায় না, ঠিক আছে? এবং এইগুলা সব সময় কি করতে হবে, আমাদের এই লিঙ্কিং ভার্বগুলোকে মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভের দ্বারা, নট অ্যাডভার্বস। অর্থাৎ আমরা তো জানি যে ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যাডভার্ব। বাট যখন লিঙ্কিং ভার্ব থাকবে, অবশ্যই তারপরে আপনাকে অ্যাডভার্ব না ব্যবহার করে আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে? তবে কিছু কিছু লিঙ্কিং ভার্ব আছে, যেমন আমরা এই চার্টের মধ্যে কিন্তু বেশ কিছু লিঙ্কিং ভার্ব দেখছি, যেমন ফিল, লুক, স্মেল, এই সমস্ত ভার্বগুলা কিছু কিছু ক্ষেত্রে বিশেষে আপনারা সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবেন, সেখানে কিন্তু অ্যাকশন শো করে। ওকে? যেমন আমরা যদি এখানে দেখি, হি লুকড অ্যাংরি নাকি অ্যাংরিলি, অর্থাৎ অ্যাংরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি এই লুকড ভার্বটা আমাদের লিঙ্কিং ভার্ব হয় তাহলে এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অন্যদিকে এটা যদি অ্যাকশন ভার্ব হয় তখন কিন্তু আমাদের অ্যাডভার্ব বসাইতে হবে। এখন আমরা দেখব হি লুকড, এটা কি তাকে দেখায়, তাকে দেখাচ্ছে আহ রাগান্বিত, নাকি সে রাগান্বিত ভাবে ক্রাউডের দিকে, এই ভিড়ের দিকে তাকিয়েছিল। দেখেন, হি লুকড অ্যাংরিলি অ্যাট দ্য ক্রাউড,
সে তাকিয়েছিল, তার মানে এই যে তাকানোর যে কাজটা এটা কিন্তু সে করছে, অ্যাক্টিভলি করছে, এবং এই তাকানোর জন্য তার কিন্তু সময় এবং তার যে পরিশ্রম বা এনার্জি এই দুইটাই কিন্তু খরচ হচ্ছে। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বিধায় এখানে কিন্তু আমরা অ্যাংরি অ্যাডজেক্টিভটা না বসিয়ে আমরা অ্যাংরিলি অ্যাডভার্বটা বসাচ্ছি। তার মানে এই লুক এটা কিন্তু আমাদের এইখানে আর লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না। অন্যদিকে টেস্ট, আমরা দেখলাম যে টেস্ট এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের মধ্যে ছিল। তবে এইখানে দেখেন তো, হি টেস্টেড দ্য ফুড, হি টেস্টেড দ্য ফুড, সে খাবারের স্বাদ গ্রহণ করেছিল। তাহলে এই যে এটা কিন্তু এখন আর লিঙ্কিং ভার্ব নেই, কারণ স্বাদ গ্রহণ করতে আপনার সময় এবং আপনার এনার্জি দুইটা কিন্তু কনজিউম হয়। তাহলে হি টেস্টেড এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। তাই এখন সাসপিশিয়াস এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অন্যদিকে সাসপিশিয়াসলি সাধারণত অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই যে সাফিক্সটা যুক্ত থাকে তখন অ্যাডভার্ব গঠিত হয়, এটা সবসময় না, তবে মোস্ট অফ দ্য টাইম। তাহলে এই যে সাসপিশিয়াসলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, সুতরাং এখানে উত্তর হবে সাসপিশিয়াসলি। তো এটাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে কিছু প্র্যাকটিস প্রশ্ন আছে, আপনারা চাইলে নিজেরা একটু খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করে ফেলতে পারেন। যেমন দেখেন, ইওর নেম সাউন্ডস, ইওর নেম সাউন্ডস, তোমার নাম শোনায়। আচ্ছা, তোমার নাম এটা আমাদের সাবজেক্ট, এটা একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না যে নিজে নিজে কোনো কাজ করবে। সুতরাং আমাদের যে সাউন্ডস ভার্বটা আছে এটা কিন্তু আর অ্যাকশন ভার্ব না, এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব যদি হয় তারপরে অ্যাডভার্ব বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে? খুবই সিম্পল, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে টেরিবলি হবে না, টেরিবল। ইওর নেম সাউন্ডস টেরিবল। আসলে দিস ভেরি রুড টু সে টু সামওয়ান যে তোমার নাম খুবই জঘন্য শোনায়। আহ, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এটা লিঙ্কিং ভার্বের কারণে অ্যাডজেক্টিভ বসছে। তারপরে আমরা যদি একটু দেখি, প্রফেসর মাইকেল লুকড, এখানে কিন্তু প্রফেসর মাইকেল এটা আমাদের একটা ব্যক্তি। এবার আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ি। প্রফেসর মাইকেল লুকড অ্যাট দ্য স্টুডেন্টস স্কেচেস, স্টুডেন্টরা যে ছবিগুলো আঁকিয়েছিল আহ, সেইটার দিকে প্রফেসর মাইকেল লুকড এখন তাকিয়েছিল, এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব। সুতরাং এখানে আমাদের অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে। কুইক হবে না, কুইকলি হবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের হচ্ছে প্রারম্ভিক আলোচনা। এখন আমাদের এই ক্লাসের পরবর্তী অংশে আমরা দ্য কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখন আমরা যদি দেখি অ্যাডজেক্টিভ কত প্রকার, সাধারণত মোটা দাগে আমরা অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি এখন ধাপে ধাপে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি, আমি অত বিস্তারিত বলবো না, জাস্ট সংক্ষেপে আহ, যত সহজে বোঝানো যায় সেটা চেষ্টা করব। দেখেন, কোয়ালিটি শব্দের অর্থ হচ্ছে গুণ। এখন গুণ বললে সবসময় একটা জিনিস আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে যে যদি বলি হি ইজ আ ড্যাশ বয়। এখন এইখানে গুড যদি বলি এইটা কেমন অ্যাডজেক্টিভ, আপনি বললেন এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যদি বলি ব্যাড, তাহলে কি কোয়ালিটি হবে না? এটা কি গুণ না? অনেকে মনে করে শুধুমাত্র গুড, ব্রিলিয়ান্ট, গ্রেট, এইগুলা অনেস্ট, এইগুলাই মনে হয় কোয়ালিটি। না, কোয়ালিটি মানে গুণ, এটা ভালো গুণ বা খারাপ গুণ উভয়কেই বোঝায়। সুতরাং হি ইজ আ গুড স্টুডেন্ট বা গুড বয়, হি ইজ আ ব্যাড বয়, এই দুইটাই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে যেগুলো দ্বারা গুণকে বোঝাবে। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ, পরিমাণ। যে ধরেন বললাম দেয়ার আর ড্যাশ বুকস ইন মাই ব্যাগ, এখানে আপনাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যবহার করতে হবে। দেখুন, আমাদের যখন মডিফায়ারের প্রশ্ন আসে, বলে যে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং আ কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিটি থেকেই কিন্তু কোয়ান্টিফায়ার শব্দটা এসেছে। সুতরাং আপনি যদি কোয়ান্টিটিটা বোঝেন তাহলে কোয়ান্টিফায়ার কোনগুলো সেটাও আপনি বুঝতে পারবেন। তো কোয়ান্টিটি আর নাম্বার, দেখেন নাম্বার মানে সংখ্যা বোঝায়, এটাও কিন্তু একটা পরিমাণ। আর কোয়ান্টিটি এটাও কিন্তু একটা পরিমাণ বোঝায়। তো নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, আর কোয়ান্টিটি হচ্ছে অনির্দিষ্ট পরিমাণ, অনির্দিষ্ট। তো যদি আমি এখানে বলি দেয়ার আর ড্যাশ বুকস ইন মাই ব্যাগ, এখানে যদি আমাকে বলে যে নির্দিষ্ট পরিমাণ আপনাকে বলতে হবে, তাহলে আপনি কি দিবেন? দেয়ার আর 7, বা যে কোনো সংখ্যা আপনি এখানে বসাতে পারেন, একের অধিক, যেহেতু এটা প্লুরাল আছে। তাহলে দেয়ার আর 5 বুকস, দেয়ার আর 7 বুকস, দেয়ার আর 9 বুকস ইন মাই ব্যাগ হবে। তো মডিফায়ারে এই নাম্বারকে বলা হচ্ছে নিউমেরাল। যদি আপনাকে বলে যে একটা নিউমেরাল ব্যবহার করে মডিফাই করতে, তাহলে আপনি এখানে নাম্বার বসাবেন।
কিন্তু যদি বলে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে, তাহলে এখন কোয়ান্টিফায়ার কোনগুলো? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে অনির্দিষ্ট পরিমাপ বোঝায়, যেমন সাম, মেনি, মাচ, লিটল, আ লট অফ, এটসেট্রা। এই যে প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু পরিমাপ বোঝাচ্ছে বা পরিমাণ বোঝাচ্ছে, এবং এটা একটা নির্দিষ্ট না। আপনি যখন বলবেন দেয়ার আর সাম বুকস ইন মাই ব্যাগ, আমার ব্যাগে কিছু বই রয়েছে, এই কিছু মানে কত, এটা কিন্তু নির্দিষ্ট না। সুতরাং এটা একটা অনির্দিষ্ট পরিমাণ, এবং এটাই হচ্ছে কোয়ান্টিফায়ার। দেখেন মেনি, মাছ, অনেকের প্রশ্ন আসতে পারে মেনি অর্থ অনেক, মাছ অর্থ অনেক, তাহলে কখন কোনটা ব্যবহার করব? মেনিটা হচ্ছে কাউন্টেবল, মাছটা হচ্ছে আনকাউন্টেবল। তো যদি দেখেন যে নাউনটাকে আপনি মডিফাই করছেন সেটা কাউন্টেবল নাউন, অর্থাৎ সেটাকে গোনা যায়, সেটার সাথে হচ্ছে প্লুরাল ফর্ম আছে, মানে এস বাই এস যুক্ত আছে, তার মানে সেখানে আপনাকে মেনি ব্যবহার করতে হবে। যদি আমি এখানে বুঝাই আমার ব্যাগে অনেক বই রয়েছে, তাহলে দেয়ার আর মাছ বুকস এটা বলা যাবে না, বিকজ মাছ হচ্ছে আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার, আর আমাদের নাউনটা কাউন্টেবল। সেই জন্য আমাদের এখানে কাউন্টেবল কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে। দেয়ার আর মেনি বুকস, মেনিটা হচ্ছে কাউন্টেবল। ঠিক একই অর্থে যদি আমরা কম বুঝাই, কম বোঝানোর ক্ষেত্রে লিটল হতে পারে, কম বোঝানোর ক্ষেত্রে ফিউ হতে পারে। তো ফিউটা হচ্ছে কাউন্টেবল, লিটলটা হচ্ছে আনকাউন্টেবল। দেয়ার আর ফিউ বুকস। যদি এখানে থাকতো ওয়াটার, তো ওয়াটার তো কাউন্টেবল না, গণনা করা যায় না, তাহলে এখানে হয়তো বেশি বোঝানোর জন্য মাছ ওয়াটার, আর কম বোঝানোর জন্য লিটল ওয়াটার। তাহলে এটা গেল আমাদের কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার। নাম্বারের মধ্যে আবার বিভিন্ন, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। তিন ধরনের আমরা সাব ক্যাটাগরি দেখি, একটা হচ্ছে কার্ডিনাল, একটা অর্ডিনাল, একটা মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল, এই প্রথমে কার্ড, এটা দিয়ে মনে রাখবেন যে আমাদের বিভিন্ন ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, এর উপরে যে নাম্বারগুলো দেয়া থাকে সেগুলো কি এরকম দেয়া থাকে, ফার্স্ট সেকেন্ড সিঙ্গেল ডাবল নাকি ওয়ান টু? অবশ্যই ওয়ান টু থ্রি। তাহলে এটা হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর। অর্ডিনাল মানে অর্ডার, মানে এটা হচ্ছে আপনার বোঝায় পর্যায়ক্রম, ধারা। ঠিক আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইত্যাদি। মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ এটা কোনটা? এটা হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রিপল ইত্যাদি। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার। আর অন্যদিকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি জিনিস, এইটা বোঝার জন্য আপনাকে অবশ্যই, আপনি যদি প্রোনাউনের ক্লাসটা না করে থাকেন, আমি অবশ্যই হাইলি সাজেস্ট করবো আগে প্রোনাউনের ক্লাসটা করে ফেলতে হবে। কারণ যে সমস্ত প্রোনাউনগুলো আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ন্যায় ব্যবহার করতে পারি তাদেরকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন দেখেন আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পেয়েছিলাম, ডিস্ট্রিবিউটিভ পেয়েছিলাম, ইন্টারোগেটিভ, পসেসিভ, রিলেটিভ, এগুলো কিন্তু আমাদের প্রোনাউনের প্রকারভেদে সবগুলা ছিল। এখন যখন আপনাকে বলবে দিস, এই ওয়ার্ডটা কি, তখন আপনি বলবেন এই ওয়ার্ডটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি এই দিস ওয়ার্ডটাই একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে দেখানো হয় যে আই লাইক দিস কার, এখন দেখেন তো এই দিস, এটা কিন্তু এই কার নাউনটাকে মডিফাই করছে। আই লাইক দিস কার, আমি এই গাড়িটাকে পছন্দ করি। কোন গাড়িটি? এই গাড়িটি। সুতরাং এই দিস কিন্তু এখন আর প্রোনাউনের ফাংশন করছে না, প্রোনাউনের মতো কাজ করছে না, এটা কিন্তু এখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো যখন প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকেই বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন এই যে প্রোনাউন, এইটুকু যদি দেখেন তাহলে দেখেন প্রোনাউনের সাথে মিল আছে, প্রোনোমিনাল। তাহলে দেখবেন যে যখন একটা প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তাকেই বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এরকম ভাবে যদি আপনার এরকম থাকে যে পসেসিভ, হি ইজ মাই ব্রাদার, তাহলে এখন দেখেন এই যে মাই মানে আমার, ব্রাদার, ব্রাদার মানে ভাই, সে আমার ভাই। তাহলে ভাইটা কার? ভাইটা হচ্ছে আমার। তাহলে এই মাই কিন্তু এখন এই ব্রাদার নাউনটিকে কি করছে? মডিফাই করছে। সেই জন্যই আমরা এই মাইটাকে কিন্তু কি বলি? আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা এক ধরনের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলা যদি আমি বলি একদম মোটা দাগে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এর মধ্যে আবার আপনি স্পেসিফিক ভাবে আসতে পারেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে আবার কোনটা? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ কোনগুলা? এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলাই যখন
লিঙ্কারের মতো কাজ করে। যেমন আই নো হোয়াট ইউর নেম ইজ, এখানে হোয়াট মাঝখানে বসে দুইটা ক্লজকে লিঙ্ক করছে, সুতরাং এই হোয়াটটা হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো এরকম ভাবে আপনাদের একটু জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ শেষ করলাম। এই যে এখানে বিস্তারিত এগুলো লিখে দেয়া আছে। এই যে কোয়ালিটি আমরা যখন দেখলাম, কোয়ালিটি মানে গুণ, এখানে অনেক ধরনের গুণ হতে পারে। পজিটিভ কোয়ালিটি যেমন গুড অ্যাক্ট্রেস, নেগেটিভ কোয়ালিটি যেমন নটোরিয়াস, জঘন্য। তারপরে কন্ডিশন থাকতে পারে মানে অবস্থা, যেমন দ্য রোড ইজ নট প্লেইন অ্যাট অল, মানে রাস্তাটা একদমই সোজা না, প্লেইন না। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ কোয়ালিটি, নেগেটিভ কোয়ালিটি, কন্ডিশন, বিভিন্ন কিছু থাকতে পারে। আচ্ছা, এরপর কোয়ান্টিটি কি? দেখেন কোয়ান্টিটিকেই কিন্তু কোয়ান্টিফায়ার বলে। কোয়ান্টিফায়ার মানে কতটা আছে আমি অলরেডি লিখেছি অনেকগুলা, আর আরো এক্সট্রা কিছু আপনারা এখান থেকে দেখতে পারেন। নাম্বার, নাম্বার অলরেডি আমি আলোচনা করেছি। প্রোনোমিনাল, প্রোনোমিনালটাও দেখেন, এটাও আমি আলোচনা করে ফেলেছি। এখন আমাদের ইউসেজ অফ ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। দেখেন আমাদের বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ যে আছে সেইগুলো আমরা যখন এখন অন পেপার ইন প্র্যাকটিস এটাকে ইমপ্লিমেন্ট করব, তো বেশ কিছু সমস্যা আপনারা পাবেন, বেশ কিছু কঠিন টার্মিনোলজি আছে। এখন আমি সেইখানে একটু আলোকপাত করার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেটাকে বলছি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এটা কি জিনিস? প্রথমে আপনাকে দেখতে হবে এমফাসাইজিং শব্দের শুরুর যেই অংশটা এমফাসাইজ, এর অর্থ হলো জোর দেওয়া, কোনো স্টেটমেন্টের উপরে জোর দেওয়া। ঠিক আছে? তাহলে এই অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে জোর দেয়া বোঝায়। তাহলে যে সমস্ত অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুর উপরে জোর দেয়া বোঝায় বা স্ট্রং ইমোশন বা ফিলিংস তৈরি করে, তাকেই বলা হয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যেমন আপনি বলতে পারেন হি ইজ মাই ব্রাদার। এখন এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে সে আমার ভাই, কিন্তু এখানে যদি আপনি বলেন হি ইজ মাই ওন ব্রাদার, তাহলে লক্ষ্য করেন তো কি ঘটলো এখানে, সে আমার ভাই, আর এখানে বলছে সে আমার নিজের ভাই। তাহলে এই যে ওন, এটা দ্বারা আমরা কি একটু জোর প্রদান করছি না? জোর প্রদান করার কারণেই এখানে আমাদের এই ওন যে অ্যাডজেক্টিভটা, এটাকে আমরা বলছি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এরকম আরো বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ভেরি, ভেরি মানে খুব, তাহলে এটা দ্বারাও কিন্তু জোর প্রদান করা হয়। পজিটিভ, পারফেক্ট, কমপ্লিট, এগুলো সবই হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভের উদাহরণ। আচ্ছা, তারপর এখন সব থেকে বেশি আমরা যে সমস্যা ফেস করি, বিশেষ করে আপনারা যদি অ্যাডমিশনের বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, সেখানে অনেকগুলা এই এনাফের ব্যবহার থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। তো আমরা প্রথমে দেখব এনাফের ব্যবহারটা কি। দেখেন শুরুতে যদি এনাফ শব্দটা নাউনের আগে থাকে এবং অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে থাকে, তাহলে এর ব্যবহারগুলা কিভাবে হবে? অর্থাৎ যদি এনাফ আগে থাকে, এনাফের পরে অবশ্যই নাউন বসতে হবে। ঠিক আছে? আর যদি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা আগে থাকে তাহলে পরে বসবে। আচ্ছা সরি, এখানে নাউন হবে না, এখানে হবে এনাফ। আমি আবারও ভালো করে বুঝিয়ে বলছি, এনাফের ব্যবহারটা ও কখন কোথায় বসবে। যদি আমরা বলছি যদি নাউন হয় তাহলে নাউনের আগে বসবে, অর্থাৎ নাউনের পূর্বে বসবে। আর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে তার পরে বসবে। যেমন উদাহরণ দুইটা দেখেন, হি ইজ ইনাফ ট্যালেন্টেড নাকি ট্যালেন্টেড ইনাফ। আপনাকে তাহলে এখন লক্ষ্য করতে হবে এই যে ট্যালেন্টেড, এটা কি নাউন? কারণ নাউন হলে তার আগে বসে ইনাফ, অবশ্যই ট্যালেন্টেড নাউন না। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যাডজেক্টিভ একটা মানে ওয়ার্ড আপনি জানেন না সেটা অর্থ, বা আপনি জানেন না সেটা অ্যাডজেক্টিভ না নাউন, আপনি কিভাবে বুঝবেন যে এটা অ্যাডজেক্টিভ? এটা খুব সহজ একটা ট্রিক আছে। আপনি সিম্পলি সেই শব্দটা নিবেন, যেমন আমরা এখানে ট্যালেন্টেড শব্দটাকে নিলাম, কারণ আমি জানি না যে এটা অ্যাডজেক্টিভ কিনা। আপনার কাজ হবে সেই শব্দটার সাথে আর একটা নাউন বসানো। আমার নাউন, নাউন মনে করেন যে আমি বললাম যে টিচার, টিচার একটা নাউন। তো এখন যদি আপনার এই শব্দের সাথে একটা নাউন বসানোর পরে এই পুরা জিনিসটা একটা সেন্স মেক করে, অর্থাৎ অর্থবহ হয়, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, বিকজ নাউনের পূর্বে বসে সেটা নাউনকে মডিফাই করার ক্ষমতা রাখে। তাহলে ট্যালেন্টেড টিচার, এটা কিন্তু হয় প্রতিভাবান শিক্ষক, এটা কিন্তু সেন্স মেক করছে। কিন্তু আমরা যদি বলতাম এরকম, ধরেন ট্যালেন্ট টিচার, এখন কিন্তু দেখেন শুনতেই বেখাপ্পা লাগছে। সুতরাং ট্যালেন্ট এটা কিন্তু আর অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু এখন নাউন হয়ে গেছে। ট্যালেন্টেড মানে প্রতিভাবান, এটা হলো অ্যাডজেক্টিভ, আর ট্যালেন্ট মানে প্রতিভা, এটা নাউন। তো এইটাও নাউন, এটাও নাউন। এইভাবে আপনি সবকিছু আহ, এইভাবে হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা অ্যাডজেক্টিভ
বা কোনটা অ্যাডজেক্টিভ না। তাহলে এখন আপনি বুঝে গেলেন যে এটা অ্যাডজেক্টিভ, সুতরাং যদি অ্যাডজেক্টিভ হয় আমাদের নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভের পরে বসাতে হবে না, কিন্তু এখানে আগে বসেছে, সুতরাং এটা ভুল হবে হচ্ছে এইটা, হি ইজ ট্যালেন্টেড ইনাফ। কিন্তু আমরা পরের সেন্টেন্সটি যদি দেখি, আই ডু নট হ্যাভ ইনাফ মানি নাকি মানি এনাফ। তাহলে লক্ষ্য করেন, যদি মানি এনাফ হতে হয় তাহলে মানি এই শব্দটিকে অ্যাডজেক্টিভ হতে হতো, বাট মানি কি অ্যাডজেক্টিভ? তাহলে আমরা এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। মানি নিব, মানি নেওয়ার পরে আমরা এখানে ধরেন নিলাম হচ্ছে শার্ট, একটা নাউন। তাহলে এখন মানি শার্ট কোনো সেন্স মেক করে? সেন্স মেক কিন্তু করছে না, তাহলে এই নাউনকে কিন্তু মডিফাই করার যোগ্যতা নেই, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ না। মানি হচ্ছে একটা নাউন, তাহলে যদি নাউন হয় তাহলে নাউনের পূর্বে বসে হচ্ছে ইনাফ, সুতরাং এখানে আই ডু নট হ্যাভ মানি ইনাফ হবে না, হবে আই ডু নট হ্যাভ ইনাফ মানি ফর আ হলিডে। তাহলে আশা করছি আপনারা ইনাফের ব্যবহারটা সঠিকভাবে এরপরে করতে পারবেন। আচ্ছা, এরপরে সো, সাচ, টু, ভেরি, এইগুলার কিছু ব্যবহার আপনাদের শিখতে হবে। প্রথমে দেখেন, যদি আপনি সো, সাচ এবং টু এইগুলা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এরপরে ফলাফলের উল্লেখ থাকতে হবে। আর যদি ভেরি ব্যবহার করেন, ভেরি পরে ফলাফলের উল্লেখ থাকে না। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখেন, আমরা বলছি হি ইজ সো স্লো। যদি আমি বলি সে খুবই স্লো, ধীর গতি সম্পন্ন, এটা বলে আমি যদি শেষ করে দিই তাহলে সোর ব্যবহারটা কিন্তু এখানে ভুল। এখানে আপনাকে হি ইজ ভেরি স্লো দিতে হতো, বিকজ আমরা দেখলাম যদি সো থাকে তাহলে অবশ্যই তারপরে ফলাফল থাকতে হবে। মানে সে যে খুবই স্লো, এইটার ফলাফল কি, মানে এটার কারণে কি ঘটেছে, এরপরে কি ঘটেছে দেখেন, হি ইজ সো স্লো মানে সে এতই ধীর, দ্যাট হি নেভার গেটস টু ক্লাস অন টাইম, যে সে এতই ধীর গতি সম্পন্ন যে সে কখনোই সময় মতো ক্লাসে পৌঁছাতে পারে না। তাহলে এইটা হচ্ছে আমাদের কারণ, আর এইটা হচ্ছে আমাদের ফলাফল। সুতরাং সো যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনাকে এখানে ফলাফল উল্লেখ থাকতে হবে। তারপর দেখেন টু এর ব্যবহার, দিস ব্র্যান্ড ইজ টু এক্সপেন্সিভ, মানে এই ব্র্যান্ড খুবই কি দামি। এখন খুবই যদি দামি হয় আপনার এখানে টু এর ব্যবহার ভুল। যদি আপনি এতদূর পর্যন্ত রাখেন আপনাকে এখানে বলতে হবে দিস ব্র্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, কারণ যদি আপনি টু ব্যবহার করেন তাহলে পরে কিন্তু আপনাকে একটা ফলাফল দিতে হবে। দেখেন এখানে ফলাফল আছে, দিস ব্র্যান্ড ইজ টু এক্সপেন্সিভ টু বাই, মানে এই ব্র্যান্ডটা খুবই এক্সপেন্সিভ। কেন? এটা ফলাফলে কি হয়েছে? এটা ফলাফল হচ্ছে কেনাকাটা করার জন্য খুবই এক্সপেন্সিভ, মানে কেনাকাটা করা একটু কষ্টসাধ্য। আচ্ছা, তারপরটা দেখেন নিউ ইয়র্ক ইজ ভেরি বিগ, নিউ ইয়র্ক অনেক বড়। দেখেন এখানে কিন্তু কোনো ফলাফল নেই, সুতরাং এখানে নিউ ইয়র্ক ইজ সো বিগ, নিউ ইয়র্ক ইজ টু বিগ, এগুলো দেওয়া যাবে না, এখানে দিতে হবে নিউ ইয়র্ক ইজ ভেরি বিগ। সুতরাং এই হচ্ছে আমাদের সো, সাচ, টু এবং ভেরির ব্যবহার। আচ্ছা, এরপর কিছু মেমোরাইজিং পার্ট আছে, এটা আপনারা চাইলে একটু যদি মেমোরাইজ করে নিতে পারেন, মুখস্থ করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে এটা ইজিয়ার হবে। অন প্র্যাকটিস আপনারা এগুলা তখন ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, এরপর একটা বিষয় আছে যে নাউন কখন অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে। এটা খুবই কমন, এটা মডিফায়ারও আসে, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে মডিফাই করো। জিনিসটা হচ্ছে যখন পাশাপাশি দুইটা নাউন বসে, পাশাপাশি যখন দুইটা নাউন বসে তখন পূর্বের যে নাউনটা এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আমি বোঝাচ্ছি, ধরেন বললাম স্কুল, স্কুল একটা নাউন আমরা জানি। আর ব্যাগ অথবা স্কুল বাস, দেখেন বাস এটা একটা নাউন, স্কুল এটা একটা নাউন। তা আমরা বললাম যখন পাশাপাশি দুইটা নাউন বসে পূর্বের যে নাউনটা মানে প্রথম যে নাউনটা এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। স্কুল বাস, এখানে এটা কি কোনো স্কুলকে বোঝাচ্ছে নাকি একটা বিশেষ টাইপের বাসকে বোঝাচ্ছে? একটা বিশেষ টাইপের বাসকে বোঝাচ্ছে। এই স্কুলটা কিন্তু এখন বাস নাউনটাকে মডিফাই করছে। কেমন বাস? স্কুলের বাস। তাহলে এই স্কুলটা কিন্তু এখন আর নাউন নেই, এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এটাকেই বলা হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে, যাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আর যেহেতু এই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন কিন্তু, যেহেতু অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস হয় না মানে প্লুরাল হয় না, তখন কিন্তু এই নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। আপনি কিন্তু কখনো স্কুলস মানে এখানে এস যুক্ত করতে পারবেন না, এই যে এস বাই এস যুক্ত করা যায় না। দেখেন শি ইজ আ সিটি গার্ল, সিটি হচ্ছে নাউন, গার্ল হচ্ছে নাউন, এখানে সিটিটা এখন অ্যাডজেক্টিভের মতো ফাংশন করছে। দেখেন আই এম আ ইয়াং ইউনিভার্সিটি ইংলিশ টিচার, এখানে আমরা নাউনের পূর্বে যতগুলা, শুধুমাত্র একটা নাউন না কিন্তু
যদি পাশাপাশি 4-5টা নাউন থাকে, শুধুমাত্র লাস্টের নাউনটাই শুধু নাউনের মতো কাজ করবে, এর আগে সবগুলা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন দেখেন এখানে আই অ্যাম আ ইয়াং, ইয়াংটা এমনিতে অ্যাডজেক্টিভ, ইউনিভার্সিটি একটা নাউন ছিল, ইংলিশ একটা নাউন ছিল, কিন্তু এখানে দুইটাই হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আই অ্যাম আ ইয়াং ইউনিভার্সিটি ইংলিশ টিচার। এখানে কিছু ইনকারেক্ট কিছু কারেক্ট আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। যেমন মে আই বরো সাম নোটবুকস পেপার, দেখেন পেপার অ্যান্ড নোটবুক দুইটাই নাউন, কিন্তু এখানে পাশাপাশি বসার কারণে প্রথম যে নাউনটা এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না, সুতরাং এটা ইনকারেক্ট। কারেক্ট হবে কি মে আই বরো সাম নোটবুক পেপার। এরকম বাকিগুলো আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আরেক ধরনের অ্যাডজেক্টিভে বলা হয় হাইফেন্ড অ্যাডজেক্টিভ। হাইফেন্ড অ্যাডজেক্টিভ শুনে বুঝতে পারছেন এখানে হাইফেনের ব্যবহার থাকবে। যেমন নাম্বার এবং নাউন মিলে যখন অ্যাডজেক্টিভ হয়, দেখেন প্রথমটা হচ্ছে 5, এটা হচ্ছে একটা নাম্বার, আর ডে এটা হচ্ছে একটা নাউন। তাহলে নাম্বার আর নাউন মিলে যখন অ্যাডজেক্টিভ গঠিত হয়, তখন মাঝখানে একটা হাইফেন দিতে হয়, এবং এইটাকেই বলা হয় হাইফেন্ড অ্যাডজেক্টিভ। যেমন দেখেন ক্যান ইউ মেক চেঞ্জ ফর আ $20 বিল। এখন দেখেন এই $20 এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সুতরাং অ্যাডজেক্টিভের সাথে তো এস বাই এস যুক্ত করা যায় না, সেই জন্য এটা ভুল হবে, হচ্ছে আর $20 বিল। ওকে, তারপর একই ঠিক সেম ভাবে ফোর ডোরস, ফোর ডোরস এটা হাইফেন্ড অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে এস হবে না, হবে হচ্ছে ফোর ডোর। তারপর দেখেন টু টু এর ব্যবহার আছে এখানে। যখন আমরা টু টু এর ব্যবহার করব, এখানে হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করবে সেটা। যেমন দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, যে চাটা খুবই গরম, কেন? পান করার জন্য, মানে এতই গরম যে পান করা যাচ্ছে না চাটা। তাহলে এটা কিন্তু একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি টু এর পরে মানে পজিটিভ পার্সন অথবা থিং, পার্সন অর্থাৎ ব্যক্তি, আর থিং হচ্ছে বস্তু, এটা যদি বুঝাইতে চান, তখন কিন্তু টু এর পরে টু না বসে ফর বসে। যেমন দেখেন দিস শার্ট ইজ টু বিগ টু মি হবে না, এখানে দিস শার্ট ইজ টু বিগ ফর মি, বিকজ এই মিটা হচ্ছে একটা পার্সন। যদি পার্সন থাকে তাহলে এখানে আমরা টু না ব্যবহার করে আমরা এখানে ফর ব্যবহার করব। এখন আমরা এখানে বেশ কিছু এক্সারসাইজ প্রশ্ন দেখতে পাচ্ছি বিগত বছরে যেগুলা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছে। যেমন এখানে দেখেন আমাদের ওই যে এনাফের যে ব্যবহারটা আমরা শিখলাম, সেখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2006-07 সেশনে বি ইউনিটে কিন্তু এই প্রশ্নটা এসেছে যে হোয়াট ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স সে তার ভাইয়ের মতো লম্বা নয়। তাহলে এখানে দেখেন লক্ষ্য করেন, আমরা জানি টল, টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভ বসে তারপরে বসে হচ্ছে এনাফ, তাহলে হি ইজ নট টল এনাফ। এটা হয়তো যদি আমরা বলতাম যে সে যথেষ্ট লম্বা নয়, কিন্তু আমাদের উত্তরটা হবে সে তার ভাইয়ের মতো লম্বা নয়। তাহলে হি ইজ নট টল, হি ইজ নট অ্যাজ টল, এরকম হবে নাকি হি ইজ নট টলার দ্যান হিজ ব্রাদার হবে, নাকি হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার হবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই প্রশ্নটার উত্তর দিবেন। আর এটা হচ্ছে আমাদের কিন্তু ইনাফের নিয়মটা না, এই নিয়মটা হচ্ছে আপনাদের আমি একটা এর আগে এই যে এইখানে আছে মেমোরাইজিং পার্টের মধ্যে, আপনার কাজ থাকবে হচ্ছে এটা। আরো যদি আমরা কয়েকটা প্রশ্ন দেখতে চেষ্টা করি, যেমন এটা দেখেন দ্য গ্রেপস মানে আঙ্গুর ড্যাশ সোর, সোর মানে হচ্ছে টক। এখন বলেন তো এখানে কি টেস্টিং হবে, আর টেস্টিং হবে, টেস্ট হবে, টেস্ট হবে, কোনটা হবে? দেখেন টেস্টিং এটা হবে না, বিকজ প্রথমত আমাদের ভার্বের ক্লাসে আমরা আরো এই বিষয়ে বিশদ আলোচনা করব। টেস্টিং একটা নন ফাইনাইট ভার্ব, এবং একটা সেন্টেন্স অবশ্যই একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন, ঠিক আছে? এইটা একটা ফাইনাইট ভার্ব এবং বাকিগুলোও ফাইনাইট ভার্ব। তার মধ্যে আমরা প্রথমেই এইটাকে বাদ দিয়ে দিতে পারি, বিকজ গ্রেপস এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তাহলে আমাদের এখন হাতে থাকলো টেস্ট আর আর টেস্টিং। কারণ আর টেস্টিং কখন হবে বলেন? যখন এটা অ্যাক্টিভ ভয়েস হবে, অর্থাৎ সাবজেক্টটা নিজেই কাজটা করতে পারবে ভার্বের। তাহলে দ্য গ্রেপস আঙুর, টেস্ট মানে স্বাদ নেওয়া, আঙুর নিজেই নিজে স্বাদ নিতে পারে? পারে না কিন্তু, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে দ্য গ্রেপস টেস্ট সর। এবং এইখানে আমাদের অ্যাডজেক্টিভের সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে এই যে টেস্ট, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে আপনারা জানেন কি বসে? বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। তারপরে দেখেন হোয়াট পার্ট অফ স্পিচ ইজ এক্সট্রাঅর্ডিনারি, এটাও ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন।
আপনারা জানেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সট্রাঅর্ডিনারি। কারণ কি আমরা এই অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশনে শেখালাম যে এরপর একটা নাউন বসিয়ে দেখবেন যে এটা অর্থ প্রকাশ করতে পারছে কিনা। আমি বললাম যে এক্সট্রাঅর্ডিনারি সিঙ্গার, বললাম যে অরিজিৎ সিং ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সিঙ্গার। দেখেন এক্সট্রাঅর্ডিনারি সিঙ্গার কিন্তু সেন্স মেক করে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো তাহলে আজকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাস এখানে শেষ করছি। আমরা আগামী ক্লাসে অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের আবারও বলি, যদি আপনারা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব খুব ভালো মতো বুঝে নিতে পারেন তাহলে কিন্তু মডিফায়ার টপিকটা বিশেষ করে আপনাদের একদমই সমস্যা হওয়ার কথা না। এবং আমরা পরবর্তীতে মডিফায়ার টপিক নিয়েও আলাদাভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আর তার সাথে এই যে অ্যাডজেক্টিভের ক্লাসটা, এটা কিন্তু শুধুমাত্র মডিফায়ার বলে কথা না, এটা আপনি যে কোনো টপিক, এমনিতে যে কোনো গ্রামার অথবা বেসিক আপনার একটা নলেজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে, তাহলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তাছাড়া আপনার কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে জানাবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।